আসসালামু আলাইকুম। সত্যি, সত্যি আপনাদের আজকে নিয়ে আসলাম রতনপুর জমিদার বাড়ি। আমার পিছনে যে বাড়িটা দেখতেছেন, এটা কিন্তু ৭১ এর যে যুদ্ধ, সে যুদ্ধর হয়তো ১-২ মাস আগেই এখানকার যে জমিদার ছিল, রঘুনাথ জমিদার মানে রুক্মিণী বাবু যাকে বলতো, সে এই বাড়িঘর ছেড়ে একদম ইন্ডিয়ায় চলে গেছে। আমার বাড়ি এখান থেকে ২০০ গজ দূরে। আর মূল ব্যাপারটা হচ্ছে যে ছোটোবেলা থেকে এই বাড়িতেই আমার ছোটোবেলার চলাফেরা, উঠা বসা এবং আমাদের এলাকার যে আমরা যখন ছোটো ছিলাম তখন খেলতাম, তখন এই জমিদার বাড়িতেই ছোটোবেলায় খেলাধুলা করছি এবং পুরা শিশুকালটা আমার এই বাড়িতেই কাটছে। তো চলেন সবাই মিলে বাড়িটা একটু ঘুরে ঘুরে ভিতরের দিক দেখি। আর বাড়িটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি আপনারা অবসর সময় পান, অবশ্যই এই যে আমার পিছনে যে রতনপুর জমিদার বাড়িটা দেখতেছেন, সেখানে ঘুরতে আসবেন। এটা একটা জমিদার বাড়ি এবং অনেক সুন্দর। এখানে কোনো টিকিট বা কোনো ফিস নেই। পুরো অনেক বড় একটা বাগান, আম আছে, লিচু আছে, কাঁঠাল আছে, এগুলো সবই সরকারি সম্পদ। আপনারা আসবেন এবং ঘুরে দেখে যাবেন। ধন্যবাদ সবাইকে। চলেন সবাই বাড়ির ভিতরটা একটু ঘুরে ঘুরে দেখে আসি। এই জমিদার বাড়ির লোকেশন হচ্ছে দিনাজপুর বিরামপুর রতনপুর বাজার সংলগ্ন। আপনারা যদি দেখেন, এটা স্বাধীনতার হয়তো অল্প কিছুদিন আগে অথবা যুদ্ধ শুরু হওয়ার মাসখানেক আগে জমিদার আগাম জানতে পেরে এই বাড়িঘর ছেড়ে সপরিবারে ইন্ডিয়াতে চলে গেছে। তখন থেকে এ পর্যন্ত সরকারের কোনো উদ্যোগ নেই এবং বাড়িটা ধীরে ধীরে এভাবে ভূতের বাড়ি রূপে রূপান্তরিত হয়েছে এবং ইটগুলা খুলে খুলে পড়ে যাচ্ছে। আর আপনারা যদি এ বাড়ি দেখতে আসেন, তাহলে এখানে কোনো টিকিট কিংবা পার্কিংয়ের কোনো টাকা পয়সা নেওয়া হয় না। এটা সদূরে পড়ে আছে একটি নিথুর জমিদার বাড়ি। আপনারা সকলে আসতে পারেন। বাড়িটি যেহেতু কয়েক দশক আগের, সেহেতু অনেক পুরাতন একটি রাজবাড়ি। আপনাদের হয়তো ভালো লাগতেও পারে। আর ভালো লাগবেই বা না বা কেন, সেটা হচ্ছে বাড়িটা তৈরি কোনো সিমেন্ট কিংবা বালু দিয়ে নয়। বাড়িটা তৈরি হচ্ছে চুন এবং সুরকি দিয়ে। বাড়িটা দেখতে যেরকম সুন্দর এবং এর গাঁথুনিগুলোও অনেক মজবুত। আমরা ছোটোবেলা থেকে এই বাড়িতে খেলাধুলা করতাম এবং এখানেই আমাদের বেড়ে ওঠা। তখন থেকেই আমাদের এই বাড়ি মনের মধ্যে গেঁথে আছে। আমরা যেখানেই থাকি, বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজন আমাদের এই বাড়ি দেখার আমন্ত্রণ করি। আপনাকেও আমন্ত্রণ করে গেলাম এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই এই বাড়িটা দেখে যাবেন। বাড়িটা অনেক সুন্দর। আর যে জমিদার ছিল, জমিদারের একজন ম্যানেজার ছিল ইনি, যিনি এই রঘুনাথ বাবু। ইনি একজন হিন্দু প্রভাবশালী ব্যক্তি ছিলেন। জমিদার খুশি হয়ে ওনার যে কর আদায়ের খুশি হয়ে ওনাকে একটু রেস্ট হাউস তৈরি করে দেন এটা, এবং ধীরে ধীরে এই বাড়িতে তিনি বসবাস করেন এবং জমিদার রূপে রূপান্তরিত হন। এই রঘুনাথ জমিদারের আমার জানা মতে এবং আমার এলাকার লোকজনের লোকমুখে যেটা জানা যায়, ওনার কোনো সন্তান ছিল না। উনি অনেক কয়টা বিড়াল পুষত এবং ওনার মা থাকতো নিচের যেগুলো ঘর দেখাচ্ছি, এগুলো থাকতো ওনার মা। আর ওনারা থাকতো জমিদার এবং জমিদার ওয়াইফ থাকতো উপরে। তিনি জমিদাররা হয়তো একটু এমন মন মানসিকতাই থাকে। আর ধীরে ধীরে দেখতেছেন এই সিঁড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের এই বিল্ডিংটা যেহেতু 3 তলা, নিচতলা থেকেই দেখানো শুরু করলাম। ধীরে ধীরে সিঁড়ি হয়ে আপনাদের 2তলা একটু উঠাবো। 2তলাটা দেখবেন এখন জানালা দরজা কিংবা কোনো কিছুই এখানে নেই। সব কিছু ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। একসময় এখানে মাদ্রাসা ছিল। এই বিল্ডিংয়ে একসময় তহসিল অফিস ছিল। এখন তহসিল অফিসও এখান থেকে বের হয়ে অন্য এর সামনেই প্রতিষ্ঠিত হয়েছে এবং পাশেই মাদ্রাসার বিল্ডিং প্রতিষ্ঠিত হয়েছে। সেজন্য এটা নিথুর পড়ে আছে রাজবাড়ি হিসাবেই, প্রাক্তন রাজবাড়ি হিসাবে। আপনারা অবশ্যই আসবেন, দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো
সবাই ঘুরে ঘুরে এই বাড়িটা দেখেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। উপভোগ করতে থাকেন আমার এই ছোট্ট ভিডিওটি। আপনারা যদি এই রাজবাড়িতে ঘুরতে আসেন, শুধু যে রাজবাড়ি দেখতে পাবেন সেটা কিন্তু নয়। এখানে গ্রাম থেকে গ্রামের পরে সবুজ ধান ক্ষেত আছে, শালবন, এবং শালবন ঘেঁষে একটা ছোট্ট নদী বেয়ে গেছে যেখানে লাল শালু ফোটে। যদি আপনারা লাল শালুর সিজনে আসেন, অর্থাৎ বর্ষা সিজনে আসেন, ভ্রমণ করতে হবে নৌকা দিয়ে। লাল শালুর মাঝখানে আপনারা নৌকা ভ্রমণ করতে পারবেন। তো সবাইকে দেখার আমন্ত্রণ রইল। আমার এই রতনপুরটা অবশ্যই ঘুরে ঘুরে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। লোকমুখে আমার যে দাদার বাবা ছিল তার কাছ থেকে জানা কথা, তারা নাকি এই রাজবাড়ির কোষাগারে খাজনা আদায় করত, তাদের থেকেই শোনা। এবং এইটা নাকি জমিদারের একজন টাকা ওঠানোর জন্য একজন ম্যানেজার ছিল। জমিদার খুশি হয়ে তাকে এই রেস্ট হাউস এটা তৈরি করে দেয়, যে এই এলাকার যে ট্যাক্স এবং ভ্যাট তোলার জন্য যে এই জায়গাটা এটা নির্ধারণ করা হয়। এবং এই জমিদারকে তার কিছু সম্পদ লিখে দেয় এবং সেখানেই সে এখানে রঘুনাথ জমিদার নামে বেড়ে ওঠে এবং পরিচিতি।